আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ইউনূস সাহেব চলে যাবেন, এটা চারদিকে বলা বলি হচ্ছে, সবাই বলছে যে উনি চলে যাবেন, এবং আমি আজকে থেকে 1.5 মাস 2 মাস আগে আপনাদেরকে বলেছি এটা তার এক্সিট, এছাড়া কোনো পথ নাই। এখন আমি যদি ডক্টর ইউনূসের জায়গায় হতাম, আমি ডক্টর ইউনূসের জায়গায় হলে আমি ভাবতাম যে আমি গত 1 বছরে কি কি করেছি, আজকে সারাদিনে কি করেছি, এটা প্রথম ভাবতাম। গত 1 মাস কি করেছি, গত 1 বছর এই দেশটার জন্য কি করেছি। তো যখন দেখতাম যে দেশটার জন্য করেছি ওরা হাতরে 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 হাতরে, মানে তখন হয়তো শফিক সাহেবকে বলতে হয়, দেশ সচিব, বড় দেখে আমি দেশের জন্য কি করেছি, বা আর কয়েকজনকে বলতে হয়, জিজ্ঞেস করতে হয়, তারা বলতে করেছেন, অনেক কিছু করেছেন, বিশাল কিছু যদি জিজ্ঞেস করে কি করেছেন, তারপরে দেখবেন লাজবাব একটা অবস্থা তৈরি হবে। তো তখন ভাবতাম যে আচ্ছা, যাই করছি না করছি আমার জন্য তো আমি এই করেছি। তাহলে এখন যদি আমেরিকায় যাচ্ছি, আমেরিকানরা যেহেতু বন্ধু মানুষ, তারা আমাকে নাকি সহযোগিতা করেছে, আর যারা যারা আছে আমি দেখি, তো এরপর ইলেকশনটা যেহেতু দিতে হবে, ইলেকশন ছাড়া আমি কেমনে যাই, তাহলে কিছু কন্ডিশন দিতাম। সেই কন্ডিশন গুলো কি কি দিতাম জানেন? বলতাম যে দেখেন, আমার শর্ত থাকবে 1 নাম্বার, যে আমার বিরুদ্ধে কোনো নতুন মামলা টামলা দেওয়া যাবে না। আমার শর্ত থাকবে 2 নাম্বার, যে আমার যে পুরানো মামলাগুলো আছে এগুলো চালু করতে পারবা না, বুঝো কিন্তু। আমি বিএনপি বলতাম, জামাত ইসলামীরে বলতাম, আমি বলতাম যে আমার যে গ্রামীণ ব্যাংক আছে, তারপরে আদম পাচারের আমি একটা ব্যবসা নিছি, তারপরে গ্রামীণ মেডিকেল আছে, গ্রামীণ ইউনিভার্সিটি আছে, স্টার্লিং সহ যেসব ব্যবসা ট্যাবসা দাঁড় করাইছি, সাজাইছি, সোনার সংসার, ভবিষ্যৎ চিন্তা করে 85 বছর বয়স, 185 বছর বাঁচতে পারি, হায়াত মতের মালিক আল্লাহ। সুতরাং এইসব প্রতিষ্ঠান এবং অংশীদারি প্রতিষ্ঠান আছে, তা কোনোভাবে ধ্বংস করা যাবে না, কারণ দুষ্ট আওয়ামী লীগ এরা এই দেশে তো শত শত গ্রামীণের অফিস, গ্রামীণ সেন্টার, সুযোগ পাইলে পরে এগুলার ধুলাবালি সব একটাও রাখবে কিনা ঠিক নাই, তোমরা কিন্তু বাবা পাহারা দিবা। এই শর্তে রাজি আছো? আচ্ছা, তারপরে 4 নাম্বার শর্ত বলতাম, আমি আমার যত উপদেষ্টা, তারপরে আমার যে কিংস পার্টি, শিশু তুল্য সন্তান তুল্য, সেই কিংস পার্টির আমার বাচ্চা কাচ্চারা এবং তাদের যারা লোকজন আছে, তাদের তোমরা একটা সুন্দর ফার্স্ট ক্লাস একটা বিমানে তুলে দিবা, যখন আমার যাইতে মন চায়, তোমরা যাতে ক্ষমতার চেরাকটা দেওয়ার পরে। আরেকটা কইতাম যে আমি জুলাই যে তোমরা বলো মেটিকুলাস ডিজাইন, আমার শিষ্যরা এখন বলে মেটিকুলাস ডিজাইন আছে, সেই মেটিকুলাস ডিজাইন বলো আর জুলাইয়ের কারণে বলো, আমার বা আমার এই পরিবার যারা আছে অথবা আমার উপদেষ্টা আছে, এদেরকে এর বিরুদ্ধে সাবধান কোন টু শব্দ করছো, এটাই যদি বাবা রাজি হও, তাহলে বলো সুন্দরভাবে ভদ্রস্থ ভাবে আমি ফেব্রুয়ারিতে একটা ইলেকশন দিই, তোমাদের হাতেই দিব সবকিছু। রাজি হইলে আমি বিএনপি জামাতের এবার যাকে দরকার, তাদের যখন যেরকম ব্যবহার দরকার, তাকে যখন যেরকম সুবিধা দেওয়া দরকার, আমি সমস্ত কিছু দিয়া ইলেকশন শেখ হাসিনার বাইরে, শেখ হাসিনার চেয়ে আরো যদি সাংঘাতিক রকম 18-24 সব ফেল করা, ওই যে বলছি যে সাংঘাতিক মহা উৎসবের ইলেকশন, সেদিন দিব ছুটি, 2 দিন 7 দিনের ছুটি দিব এই উৎসব পালনের জন্য। আমেরিকান ভাইরা আতশবাড়ি নানান কিছু পাঠাবে, সবকিছু উড়ায় টুড়ায় দেশের মধ্যে একটা আনন্দ উৎসবের দাওয়ামা এরা ঘোষণা করে দিবে, এই জুলাই সনদ এইভাবে হবে, এইটা হবে সেটা হবে, সংবিধান তো কিসে রাখো পকেটের মধ্যে, তোমরা আসছো এখন এটা এটা করো, করে কোনোভাবে আমি আমার এক্সিটের পথটা তৈরি করব। রাজি? তো যদি বলে রাজি, যাও ফেব্রুয়ারির এত তারিখ 12 তারিখ ইলেকশন। যদি বলে না রাজি, তো ঠিক আছে, এখন ঐক্যমত্য হচ্ছে না, বেশিরভাগ ফিরে আসবে এই সেই। আর আমি একটু জামাত ইসলামরে বলতাম, তুমি পিআর নিয়ে এবার হরতাল দাও, অবরোধ দাও, মাত্র তো ছোটখাটো কর্মসূচি দিছো। আর এদিকে বিএনপিরে বলতাম যে ভাই, এখন তো দেশের অবস্থা ভালো না, তোমরা ঐক্য করতে পারতেছো না, আর কয়েকটা দিন থাকি, দেখি কি হয়, দেখি সুরা তো সেদিকেই। আপনারা জানেন, বাংলাদেশে একটি ক্যাঙ্গারু কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার চলছে। এখন বাংলাদেশে কখন যুদ্ধ হয়েছে, বাংলাদেশের ল্যাংটা পোলাপান থেকে যদি 90 বছর বা 100 বছর বেঁচে আছে এরকম কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল 1971 সালে। 26শে মার্চে যে যুদ্ধটি শুরু হয়েছিল, সেই যুদ্ধটি শেষ হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বরে। এই দীর্ঘ সময় 9 মাসে লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে, অসংখ্য মানুষের বাড়িঘর গিয়েছে, অসংখ্য মুক্তিযোদ্ধা জীবন আত্মহতি দিয়েছে এবং অসংখ্য মানুষ বাড়িঘর হারিয়ে, সন্তান হারিয়ে, পরিবার হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। 9 মাস যুদ্ধের পর পাকিস্তানি সে বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই 9 মাসে
বাংলাদেশে কোনো সরকার ছিল না। যে সরকার ছিল সেটি পাকিস্তানের দখলদার সরকার। সেই দখলদার সরকার ওই সময় চলা তার যে মিত্র যারা ছিল, রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি, নেজামে ইসলামী, জামাতে ইসলামী এবং মুসলিম লীগ, এদের সহযোগিতায় বাংলাদেশের আনাচে কানাচে, পল্লীতে, শহরে, নগরে, বন্দরে, গ্রামে নির্বিচারে হত্যা চালিয়েছে। এবং যেহেতু রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে, সেই সময় এর কোনো বিচার বাংলাদেশে হওয়ার মতো ব্যবস্থা ছিল না। তাই 1972 সালে বাংলাদেশে যখন সংসদ হয়, সংবিধান হয়, সেই মহান সংবিধানে পরবর্তীতে সংবিধানের আলোকে 73 সালে একটি অ্যাক্ট করা হয়, অর্থাৎ 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, যেগুলা মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত, সেই বিচারের জন্য 2010 সালে এসে একটি বিধি প্রণয়ন করা হয়। সেই বিধির আলোকে 2012 সাল থেকে 24 সাল পর্যন্ত অনেক রাজাকার, আলবদর, আল শামসের বিচার এই বাংলার জমিনে হয়েছে। 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন পতন ঘটে, তখন এই 1971 সালের পরাজিত শক্তি বিএনপির সাইলেন্সে, বামদলীয় জোটের কিছু সাইলেন্সে তারা একটি ট্রায়ালের সৃষ্টি করে। সেই ট্রায়ালের প্রসিকিউটর যিনি, তিনিও রাজাকার, তিনিও আলবদর, তাজুল। তারপর তার প্রতিপক্ষ যে সেও জামাত, ওখানে যে বিচারক তিনিও জামাত। এবং এই জামাতি প্রোডাকশন থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিচার করা হচ্ছে, যেটি বিচার নয়, একটি প্রহসন, একটি নাটক। 13 তারিখের পরে যেই কোনো দিন সেই নাটকটি, স্ক্রিপ্টটি পড়ে শোনানো হবে। নাটকের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে অনেক আগে, বিদেশি এক আইনজীবীকে দিয়ে সেখানে সেটা লিখিত হয়েছে। সেই লিখিত বক্তব্যটি জাজরা পড়ে শোনাবেন। এখানে 2টি ট্রায়াল করা হয়েছে। একটি ট্রায়ালের চেয়ারম্যান হচ্ছেন গোলাম মুর্তজা, আরেকটি ট্রায়ালের চেয়ারম্যান হচ্ছেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম 67 বছর পূর্ণ হওয়ার পর বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন থেকে তিনি অবসরে যান। অর্থাৎ বাংলাদেশে কোনো ব্যক্তি বিচার কাজে অংশগ্রহণ করতে পারবেন না যার বয়স 67 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তিনি চেয়ারম্যান হয়েছেন। তাহলে কি করে চেয়ারম্যান হলেন? তিনি কি করে বিচার করবেন? তার বয়স 67 বছরের অধিক। অর্থাৎ অন্য কোনো অপরাধেই তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্ট হওয়ার যোগ্য, জাস্টিস হওয়ার যোগ্য নয়। ওখানে বলা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের জাস্টিস কে হতে পারবেন। সেখানে বলাই আছে 67 বছরের নিচে বাংলাদেশ সুপ্রিম কোর্টে মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা রয়েছে, অথবা জুডিশিয়ারিতে কাজ করার 10 বছরের বিচারক হিসেবে অভিজ্ঞতা রয়েছে, তাকে মনোনয়ন দেওয়া যাবে। এই জাস্টিস নজরুল ইসলাম যেহেতু অনেক বছর আগে 12 সাল বা 13 সালে তিনি এই অবসরে গিয়েছেন, সেই অবসরে যাওয়ার পর নাকি আর একটু পরে, মানে সোজা কথা অবসরে গিয়েছেন 67 বছর ফার্স্ট হয়ে, ইনফরমেশন অনলাইনে আছে, আপনারা দেখে নিতে পারেন। তার মানে তিনি 67 বছরের অধিক হওয়ার কারণে বাংলাদেশের কোনো আদালতে, কোনো ট্রাইব্যুনালে, ফৌজদারিতে কোথাও বিচারক হওয়ার জন্য অযোগ্য। সুতরাং অযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান করা অবৈধ এবং এই কোর্টের কোনো এখতিয়ার নাল এন্ড ভয়েড। তারপরে আসেন আরেকজন হচ্ছে গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা 2019 সালে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে তিনি কি করেছেন? তিনি অবসরে গেছেন। এখন ডিস্ট্রিক্ট জাজ থেকে কাউকে সুপ্রিম কোর্টের জাজ বানানো যায় না, তাকে হাইকোর্ট ডিভিশনে আপনি অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিতে পারেন। অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার সময় যে ক্রাইটেরিয়া সংবিধানে সংযুক্ত রয়েছে এবং বিধিতে সংযুক্ত রয়েছে, সেখানে বলা আছে এমন কাউকে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া যাবে না যিনি নিয়োগ দিলে অন্তত 10 বছর সার্ভিস দেওয়ার জন্য যোগ্য নয়। তাহলে দেখেন, তার মানে হচ্ছে 67 সাল পর্যন্ত একজন মানুষ সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে থাকতে পারেন। তার মানে হচ্ছে 57 বছরের উপরে যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, তাহলে তিনি আর এই পদে অতিরিক্ত বিচারক হওয়ারও যোগ্যতা হারান বয়সের কারণে, নট আদার কোয়ালিফিকেশন। তাহলে দেখেন
তিনি 19 সালে যখন 57 বছর বয়সে 19 সালের জানুয়ারির 15 তারিখে যান অবসরে, তাহলে 19, 20, 21, 22, 23, 24, 25, তো 24 পর্যন্ত ধরেন 6 বছর। তো 57 বছরের সাথে যদি 6 যোগ করেন তাহলে তার বয়স কত হলো? 6, 57, 60, 63 বছর। তো 63, 64 বছর। এই 64 বছরের কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারক হওয়ার যোগ্য নয়, কারণ অতিরিক্ত বিচারকের ক্রাইটেরিয়াতে একটি কথা স্পষ্টভাবে বলা আছে, যিনি 10 বছর সার্ভ করতে পারবেন না তাকে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। তাহলে খেয়াল করে দেখেন, তার একটা ডিফেক্ট। আরেকটা ডিফেক্ট হচ্ছে তিনি হাইকোর্টে মানে লোয়ার কোর্ট থেকে বিচারক হিসাবে অবসর গ্রহণ করার পরে তিনি অন্য চাকরিতে চলে গেছেন। ইনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের ডিন। তাহলে আপনারা বোঝেন তিনি কিন্তু আর আইন পেশায় জড়িত নেই, অর্থাৎ গত 6 বছর থেকে তিনি আইনের সাথে কোনো সম্পর্কই নেই। যেহেতু আইন পেশার সাথে তিনি সম্পর্কিত নন এবং জামাত ঘরানার লোক বলেই শুধু তাকে এনে ঢুকানো হয়েছে, নট দ্যাট উনি জামাত না, উনি বিএনপি জামাত আর কি, মানে বিএনপিতে 2 ক্যারেক্টারের লোক আছে, কিছু আছে জামাত গেসা বিএনপি আর কিছু আছে বিএনপি গেসা জামাত। তো উনি হচ্ছে জামাত গেসা বিএনপি। তো এই বিএনপির এই ব্যক্তিকে এখনকার কোর্টের চেয়ারম্যান করা হয়েছে। এইটি অবৈধ এবং মানবতা বিরোধী একটি অপরাধ এটি নিজেই। সুতরাং এই অপরাধটির জন্য তার বিচার বাংলার জমিনে হবে। আরেকটি কথা হচ্ছে, আপনারা যারা আমাদের কথা বিশ্বাস করা দরকার নেই, বাংলাদেশে যে মানে অ্যাক্টটি রয়েছে 73 সালের সেই অ্যাক্টের মানে প্রথমে তো একটা সূচনা দেওয়া হয়, ওই সূচনাটা হলো কি এটার মধ্যে কি থাকবে সেটা বলে দেওয়া। তো সেখানে বলে দেওয়া আছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচার করার জন্য 1973 সালের এই অ্যাক্টটি করা হয়েছে। তাহলে আপনি বোঝেন যে নিজেই বলছে আমার নাম উমক, আমি উমক অপরাধের বিচারের জন্য, সেখানে আপনি 2024 সালের অপরাধের বিচার কি করে করেন? এই বিচার আসলে চলে না। তাহলে এখন কি হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের বিরুদ্ধে জামাতিরা যখন সুযোগ পেয়েছে 71-এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। আমার এক ভাই আমার আরেকটি ভিডিওতে এসে বললেন যে আমার হাসি পায়। আরে ভাইয়েরা, আপনাদের তো হাসি পায়, আপনাদের হাসি পাবেই, কারণ আপনাদের হাসি পাবে না কেন? 1971 সালে আপনারা এই দেশকে দর্শন করেছেন। আপনি যে বাপদারা বিশ্বাস করেন, যে বাইটি লিখেছে তার বাবাও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ ছিল, কিন্তু তিনি রাজাকারী ভাবধারার। আপনি রাজাকারীর ভাবধারার থাকেন, তুমি রাজাকারের ভাবধারায় থাকো, এটা তোমার ইচ্ছা, এটা তোমার চয়েস, আই ডু হ্যাভ নাথিং টু সে। কিন্তু তোমার হাসি এই জন্য পায়, তোমার যে আদর্শিক গুরু রাজাকার আল বদর আল শামস তারা আজকে হাসছে। তারা যখন হাসছে তোমারও হাসি পাবে। তোমার যেহেতু হাসি পায়, আমরা তো এতে কিছু করতে পারবো না, কিন্তু আমরা বলে দিচ্ছি এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। 2 মাস 4 মাস 6 মাস 2 বছর 4 বছর 6 বছর ব্যক্তির জীবনে লম্বা সময়, ইতিহাসের জীবনে খুব বেশি সময় নয়। 1975 সালে বঙ্গবন্ধুকে জাতির জনককে হত্যা করে উল্লাস যারা করেছিল, বহু বছর পর আমরা তাদের বিচার করেছি। 1971 সালে আমার মা বোনদেরকে, আমাদের পূর্বপুরুষের যে নির্যাতন অত্যাচার যারা যুদ্ধের সময় করেছিল তাদের বিচার আমরা 40 বছর পরে করে দিয়েছি। আজকের বিচারও হবে। সে সময় আমরা তো আর ওই বুড়াদেরকে পাবো না, আমরাও হয়তো থাকবো না, কিন্তু তোমাদের মতো তরুণ যারা আছো, এই ভাবধারার আদর্শের মানুষ, তোমরা কিন্তু তখন টার্গেট থাকবা। এই কথাটি মনে রেখো। এই জন্য বলছি যে এই বাংলাদেশে বহু চড়াই উতরাই করে আজকের জায়গায় এসছে। এই বাংলাদেশ ভিক্ষুকের দেশ ছিল। আমি গ্রামে জন্ম হয়েছে, আমার চারপাশে মানে দারিদ্রতা কি জিনিস আমরা এই বাংলায় দেখেছি। এই বাংলায় যারা চোখ খোলা রেখেছে, কান খোলা রেখেছে, তারা দেখেছে মানুষ কত কষ্টে কত দুঃখে এই বাংলায় বসবাস করেছে। সেই বাংলাদেশটিকে যিনি মধ্য আয়ের দেশে পরিণত করেছে। একজন স্কুলের টিচার ক টাকা বেতন পেতেন আমরা দেখতাম, আজকে একজন টিচার
তার জীবন কতটুকু স্বাচ্ছন্দ্যে আছে সেটা আমরা জানি, আমরা দেখেছি, আমরা জানি এই বাংলাদেশ আজকে যে জায়গায় চলে গিয়েছে সেটার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান পৃথিবীর কোনো ব্যক্তি যদি স্বীকার না করে তিনি মানুষে না। এই অমানুষদেরকে নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, এই অমানুষদেরকে নিয়ে আমি কিছু ভাবি না। আমি শুধু ভাবি আমার দেশ, অসহায় মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি দরকার। এই মানুষের অন্ন দরকার, বাসস্থান দরকার, শিক্ষা দরকার, চিকিৎসা দরকার, মাতৃকালীন সেবা দরকার, তাদের পেটের খিদা নিবারণের জন্য অন্যের ছাহের সংস্থান করা দরকার। আজকে কর্ম নেই, আজকে শিক্ষা নেই, আজকে কোনো ডেভেলপমেন্ট নেই। রিক্সা চালক রাস্তায় এসে বলছে তার ইনকাম অর্ধেক কমে গেছে। শ্রমিক মেহনতি মানুষ বলছে তার চাকরি চলে গেছে, তারা রাস্তায় নেমেছে। এই অসহায় মানুষের করুণ চেহারা দেখে প্রধানমন্ত্রী খুবই ব্যথিত এবং দুঃখিত। তাদের এই দুঃখ ঘোচানোর জন্য তিনি আবার আসবেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। বেঁচে থাকা আমার আপনার কারোই আমাদের হাতে না। মহান আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন ততদিনে আমরা বেঁচে থাকি। সুতরাং শেখ হাসিনা যদি বেঁচে থাকেন তিনি এই বাংলায় আবার আসবেন এবং এই বাংলায় এই অত্যাচার, এই নির্যাতন, এই নিপীড়ন, এই মব কালচার, এই রাজাকার, এই সন্ত্রাস, এই চাঁদাবাজ সবকিছুকেই কিন্তু তিনি রেখে দিবেন। আজকে তার বিচার করা হচ্ছে, এই বিচার টিকবে না। কেন টিকবে না জানেন? আপনি যদি অবৈধ কাজ করতে পারেন আরো বহু লোক পাবেন অবৈধ কাজ করার মতো। আপনি কোথায় যাবেন? পাকিস্তান? ওই পাকিস্তানের বিষয়টি নিয়ে রাখেন। যদি পাকিস্তানের বিষয়টি নিয়ে নেওয়া না থাকে এই পাকিস্তান যাওয়ার জন্য কোনো বিমানও আপনি ধরতে পারবেন না। 2024-এর ওয়াকার ইউনুস জঙ্গি উত্থানের পর শাহিদুজ্জামান একটা খুব চমৎকার বুদ্ধি দিয়েছিল ইউনুসকে। শাহিদুজ্জামানকে আপনারা থাম্বনেইলে আজকে যে উন্মাদকে দেখলেন, এই উন্মাদের নাম হলো শাহিদুজ্জামান। শাহিদুজ্জামান বলল যে ইউনুস তুমি এক কাজ করো, পাকিস্তানের সাথে এখনই একটা সামরিক চুক্তি করো, একটা সামরিক চুক্তি করে নৌকায় করে 2টা অ্যাটম বোম এনে ঢাকায় বসিয়ে দাও, দেখবে ভারত ভয় পেয়ে গেছে। আসলে আপনারা হাসবেন যে শাহিদুজ্জামান তো উন্মাদ, তাহলে তাকে নিয়ে কথা বলছি কেন? কথা বলছি এই জন্য, দেখেন আমরা কিন্তু এই শহীদুজ্জামানের কাছে পরাজিত হয়ে গেলাম 2024-25-এ। গতকাল আমার এক বন্ধু বলছিল যে আসলে এত কাঁচা একটা ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হয়েছি যে ষড়যন্ত্রটা যদি আরেকটু চালাকি চতুরি মানে আরেকটু বেটার হতো তাহলে হয়তো আমরা পরাজিত হতাম না। অর্থাৎ আমরা এত কাঁচা ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না। আমার বন্ধুর কথার মধ্যে আসলে যুক্তি আছে, যুক্তি এই শাহাদুজ্জামানই আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি শাহাদুজ্জামানকে প্রশ্ন করি, তুই যে ভারতের থেকে পাকিস্তান থেকে নৌকায় করে পারমাণবিক বোমা এনে বসিয়ে দিলি, আমি তোর ওই পাগলামিগুলার কথাও ধরলাম না যে নৌকায় করে কি পারমাণবিক বোমা বহন করা যায়, এনে কি পারমাণবিক বোমা কোনো জায়গায় বসিয়ে দেওয়া যায়, সেই জায়গার নিরাপত্তা বিধানের কি ধরনের আপনার কি ধরনের সতর্কতা ইত্যাদি পালন করতে হয়, তাতে কি ধরনের টাকা পয়সা খরচ করতে হয়। আর কোন জায়গা থেকে নৌকায় বলেন, জাহাজে বলেন, এভাবে পারমাণবিক বোমা নিয়ে আসার ক্ষেত্রে যারা আরো বড় বড় পারমাণবিক শক্তি, আমেরিকা, রাশিয়া, চীন, এরা কি চেয়ে চেয়ে দেখবে বোমা যদি নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায়? মানুষ দেখেন, এই যে শহীদ বাংলাদেশের মানুষকে শুধু এগুলো বুঝাতে পেরেছে। আহারে বাংলাদেশের মানুষ, এই প্রশ্নগুলো বাদ দিলাম যে পারমাণবিক বোমা নৌকায় এনে, কিন্তু ভারত যদি বাংলাদেশকে আপনার যন্ত্রণা দিতে চায়, কতভাবে যন্ত্রণা দিতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? আচ্ছা ধরেন প্রতিদিন ভারত সীমান্তে আপনার প্রতিদিন 100-200 গজ করে 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 আপনার জমি দখল করলো, বাংলাদেশের সক্ষমতা আছে এই পদ্ধতি পেরানোর? আপনি বলবেন না আমার তো সক্ষমতা নাই। সক্ষমতা অবশ্য নাই বললেও না, এরা এত উন্মাদনা করে দেখিয়েছে। এবং আপনার জঙ্গি উত্থানের পর আমরা কিন্তু দেখেছি ইলিয়াস, পিনাকি, বিশেষ করে পিনাকি তো ভারতের বিরুদ্ধে গালাগালি করে শেষ করে দিচ্ছে, এবং কেউ তাকে বলে ভারতের চর, কেউ তাকে এই বলে সেই বলে, যাও। কিন্তু কথা হলো যে
এই সীমান্তে কি বাংলাদেশিরা দা কাশি নিয়ে দাঁড়িয়ে গেলেই বাংলাদেশকে ভারত ভয় পেয়ে যাবে? হ্যাঁ, এই আন্তর্জাতিক সম্পর্ক বা ভারত বাংলাদেশ সম্পর্ক বা দুই দেশের এগুলো কি ওই যে আরেক জঙ্গি মুস্তাফিজ আছে, সেও মনে করে যে জঙ্গি কর্নেল মুস্তাফিজ আমেরিকায় থাকে, যে বাংলাদেশের লোকজন দা কুড়াল খন্তা নিয়ে গেলে ভারত ভয় পেয়ে যাবে। ভারত যদি প্রতিদিন 2 ইঞ্চি 4 ইঞ্চি করে বাংলাদেশের জমি দখল করে, তাহলে বাংলাদেশ অনেকটুকু দখল হয়ে যাবে এবং এটার কোনো রিমেডি ভারতের কাছ থেকে বাংলাদেশ নিতে পারবে না, ভারত যদি আন্তরিকভাবে এটা রিমেডি না দেয়। হ্যাঁ, এই 2 ইঞ্চি 4 ইঞ্চি করে জমি আপনি নিলে, আপনি খালেদা জিয়া এসে হয়তো বলবে যে আমি আন্তর্জাতিক আদালতে যাব। আন্তর্জাতিক আদালতে জাতিসংঘে কিন্তু খালেদা জিয়া ওই যে গঙ্গার পানি বন্টন চুক্তি তুলেছিল, চুক্তি করতে পেরেছিল, বা আন্তর্জাতিক যেসব জায়গায় উনি যেতে চেয়েছিলেন তাদের কেউ কি একটা সহানুভূতি জানিয়েছে বা কিছু করেছে? দেখুন, আন্তর্জাতিক সম্পর্কটা বোঝা উচিত। আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত নিন্দনীয় একটা জিনিস, কিন্তু এটার বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে একটা সাবজেক্ট আছে, এটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, এটা আপনার এটা নিয়ে পিএইচডি হয়, বড় বড় পণ্ডিত হয়, কিন্তু এই আমাদের যত ডিসিপ্লিন আছে ছাত্রছাত্রীরা পড়ে, তার মধ্যে সবচেয়ে হালকা সাবজেক্ট হলো ইন্টারন্যাশনাল রিলেশনস। এখানে যদি আমাদের কোনো ছেলে মেয়ে পড়ে, আমরা কিন্তু মনে করি যে অনেক কিছু সে শিখে ফেললো। বিষয়টা তা না। আমি ছোট একটা কথা বলি, আমি যখন বিসিএস পরীক্ষা দিই, আমার ফিজিক্স ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সের ছাত্র ছিলাম, ওইখানে 300 সাবজেক্ট অপশনাল পরীক্ষা দিতে হতো। 300, তা আমি চিন্তা করলাম আমি যেহেতু ফরেন সার্ভিস করতে চাই, আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপর পরীক্ষা দেব। আমি ইন্টারন্যাশনাল রিলেশনস তখন অনেক পড়েছিলাম, এতটা পড়েছিলাম যে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা পর্যন্ত একটা ছেলে যা পড়ে তার থেকে বেশি পড়েছি। যাই হোক, পরে তো ফরেন সার্ভিসে ঢুকে দেখি যে আমি কি পড়ে আসলাম, এগুলো তো এখানে কোনো গুরুত্ব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হালিম নামে এক প্রফেসর ওইখানে পড়াইতে আসে, শহীদ আসতো না, এইরকম 2-4 জন আসে, ওদের পাণ্ডিত্য দেখে তখন আমার খুব লজ্জা লাগলো যে কেন এত কষ্ট করতে গেলাম, যে একেবারে ডিপ্লোম্যাট হব, ইন্টারন্যাশনাল রিলেশনস আগেই শিখে ফেলতে হবে। যাই হোক, এটাও এখান থেকে আমরা দৃষ্টি ঘুরিয়ে নিয়ে আমরা এই শাহিদুজ্জামানের কথাটাই বলি। আন্তর্জাতিক সম্পর্কটা হলো, এটা আপনার মামা চাচার সম্পর্ক নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক ভাই বোনের সম্পর্কও নয়, আপনার মামা খালার সম্পর্কও নয়। যুক্তরাষ্ট্র, কানাডা বা যুক্তরাষ্ট্র, আপনার মেক্সিকো, এদের মধ্যে সম্পর্কটা কোনো ধরনের আত্মীয়তার বন্ধন এটা বলা যাবে না। দুটা রাষ্ট্র যখন হয়ে যায়, সেখানে সম্পর্কটা হলো দুটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা হতে হবে বাস্তবতার ভিত্তিতে। দুইজনের স্বার্থকে আপনার প্রাধান্য দিতে হবে, বাংলাদেশকে ভারতের স্বার্থকে প্রাধান্য দিতে হবে, ভারতকে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ আরো ভালো করে বলতে হয়, বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য দিতে হবে, ভারত ভারতের স্বার্থ প্রাধান্য দেবে। এই দুটোর মেলবন্ধন ঘটানোই হলো কূটনীতি। এবং সেটা প্রতিবেশী হলে কিভাবে করতে হয়, প্রতিবেশী থেকে একটু দূরে থাকলে কিভাবে করতে হয়, এই জিনিসগুলো হলো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দেখেন, যেইভাবে ইউনূস থেকে শুরু করে, ইউনূসের উন্মাদনায় যত ধরনের লোক ছিল, শহীদুজ্জামান আমি একটা প্রতীক হিসাবে ব্যবহার করলাম। প্রতীকটা কেন জানেন? এই শহীদুজ্জামানের গলাটা খুবই ভালো, ফরচুনেটলি আমার গলাটা আনফরচুনেটলি ততটাই খারাপ। এই একটা ভালো গলা পেয়ে এই উন্মাদ একের পর এক টক শো করে যায়, আর এক উন্মাদ জঙ্গি তাজ হাসমির ওখানে যায়, গিয়ে গিয়ে সে এই থিওরি দেয়। এই জঙ্গিগুলোকে আমাদের বোঝা খুবই দরকার। শহীদুজ্জামান তো দেখতে কদাকার, সেটা বড় বিষয় নয়, কদাকার হওয়াটা মনে পাপের নয়, কিন্তু হলো যে মন যখন কদাকার হয়ে যায়, আর সেই মন যদি একটা কদাকার দেহ ধারণ করে, একটা মানুষ কত বেশি কদাকার হয়, সেটা এই শহীদুজ্জামান হলো যে তা সে আমাদের কাছে এটার একটা দৃষ্টান্ত আর কি। এই শহীদুজ্জামান বারবার খোঁচাচ্ছিল ইউনূসকে, এর সাথে যুদ্ধের জন্য করো, ওর সাথে করো, এই যে আরাকান আর্মির সাথে এখনই চুক্তি করে ফেলো। দেখেন, এই শহীদুজ্জামান ধরে নিয়েছিল যে আরাকান আর্মি কিন্তু জিতে যাচ্ছে, আরাকান আর্মি আমেরিকার এখানে থাবা পড়েছে, থাবাতেও ভাবে না, ও তো আসলে শহীদুজ্জামান হলো, যদি দালাল বলতে কাউকে বোঝায়, শহীদুজ্জামানের সব কথাবার্তায় বোঝা যায় যে সে একটা আমেরিকান দালাল, সে মনে প্রাণে একটা পাকিস্তানি, শিক্ষা দীক্ষা বলতে তার কিচ্ছু নাই।
এই উন্মাদ 40 বছর আমাদের ছাত্রদের পড়িয়েছে, ছাত্রছাত্রীদের। চিন্তা করেন এই উন্মাদ, এই ছাত্রছাত্রীগুলা যে বের হলো তার তার হাত থেকে, তাহলে ছাত্রছাত্রীগুলো কি হয়ে বেরিয়েছে? শহীদুজ্জামান এবং এই ধরনের বহু উন্মাদকে আপনারা দেখবেন, এই বেটা নিজেকে দাবি করে যে সে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, নিরাপত্তা ছাত্র, কখনো নিরাপত্তার সে স্কলার, এগুলা সে দাবি করে। দেখুন, স্কলার হোক বা অন্তত ন্যূনতম ভাবে যদি কাউকে যদি একটা শিক্ষক হতে হয়, তার মাথায় থাকতে হবে যুক্তি। এই যুক্তি গ্রামের একটা কৃষকের আছে, অথবা দেখবেন যে পিএইচডি করছে শহীদুজ্জামানের মতো 40 বছর ছাত্রছাত্রী পড়িয়েছে, তার মাথায় যুক্তিটা ঢোকেনি। এই যে যুক্তি না ঢোকা, এর কারণ হলো মাথার মধ্যে জঙ্গিবাদ বসে আছে। আর শহীদুজ্জামানের ক্ষেত্রে অতিরিক্ত বসে আছে ঘৃণা, অর্থাৎ ভারতকে তার ঘৃণা করতেই হবে। এবং সে তার, আজকে আমি ফেসবুকে ঢুকে দেখলাম, সে তার প্রেডিকশন হলো যে ভারত এখনই ভেঙে যাবে। সারা জীবনের তার স্বপ্ন, সে বসে আছে ভারত ভেঙে যাওয়ার জন্য, দেখার জন্য এটা। আচ্ছা, ভারত ভেঙে গেলেই কি, তার না গেলেই কি? কিন্তু সে যেই দোষটা ভারতকে দিচ্ছে ওটা পুরোপুরি মিথ্যা। ওটা হলো বাংলাদেশের মানুষকে উত্তেজিত করা, জঙ্গি বান্ধব বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের উত্তেজিত করা, যে ভারত আমাদেরকে উঠতে বসতে পীড়ন করে, ভারত আমাদেরকে শোষণ করে, নির্যাতন করে। দেখেন, আওয়ামী লীগের যেসব নেতারা, আমার এই জিনিসগুলো শুনবেন, কর্মীরা শুনবেন, কে কর্মী কে নেতা আমার কাছে কেউই আসলে গুরুত্বপূর্ণ বিষয় নয়। যিনি শুনবেন তারা প্রশ্নগুলো, আমার প্রশ্নগুলো আপনার ভালো লাগবে, হয়তো আমার পরিবেশনাটা ভালো লাগবে না, আমি জঙ্গি জাহিদের মতো বলতে পারবো না, পিনাকির মতো গালাগালি করতে পারবো না, কিন্তু ওদের মধ্যে তো সেই কোনো ধরনের আপনার যুক্তি নাই। তো আপনার পিনাকি যে এত মেধাবী একটা ছেলে, এত উপরে উঠলো, ওর এই উপরে উঠাই শেষ। আপনি যখন একটা সন্ত্রাস দিয়ে, মিথ্যা দিয়ে, জঙ্গিবাদকে দিয়ে, জঙ্গিদের শিরোমণি হয়ে আপনি কোনো ধরনের একটা কাজ করবেন, সেটা তো ক্রাইম। এই ক্রাইমের একটা সাফল্য হলো কি জানেন? এই সাফল্যের চূড়ান্ত যেটা, সেটা পিনাকি, ইলিয়াস এরা পৌঁছে গেছে। এখন ইলিয়াস তো তার জীবন সার্থক হয়ে গেছে, কিন্তু পিনাকির ভেতর কি আছে আমি জানি না। তবে শুধু এতটুকুনে পিনাকির মানে তার তো সন্তুষ্টি আসবে না, সে হয়তো ক্ষমতা চাইবে, আর অনেক কিছু চাইবে, কিন্তু না, একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের যে চূড়ান্ত লাভ হতে পারে সেটা 24 জুলাই আগস্টে ওয়াকার ইউনুস জঙ্গি উত্থানে যা হয়েছে এতটুকু, এর বেশি আর কখনোই হবে না। এই জঙ্গি উত্থান তো পরাজিত হয়ে গেছে, এটার পতন হতে কতদিন লাগবে সেটা আমাদের দেখতে হবে। আর এই জঙ্গি সাহেদরা যারা মনে বলে যে দুইটা বোমা আমরা নৌকায় করে নিয়ে এসে বসিয়ে দেই, যারা মনে করতো, দেখেন জঙ্গি সাহেদের 2 দিন লাগলো না তার 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 যেসব ভবিষ্যৎবাণী সে আরাকান আর্মিকে নিয়ে করেছিল, আজকে আরাকান আর্মির নাকি দুরবস্থা, আরো দুরবস্থা হবে। কারণ হলো এইভাবে আসলে কিছু হয় না, সন্ত্রাস দ্বারা কোনো কিছু হয় না। বিশ্ব পরিস্থিতি না বুঝলে, প্রতিবেশী কারা আছে সেটা না বুঝলে, বোকামি করলে, আমেরিকার ফাঁদে পড়লে। আর আমেরিকা তো এখন যে চালাচ্ছে এই লোকটা ট্রাম্প, তাকে আমি একটা কারণে পছন্দ করতাম, সে ইসলামিক জঙ্গিবাদের যে সমস্যা, এটা যে ভয়াবহ একটা জিনিস, এটা সে বোঝে। কিন্তু বোঝার পরেও কিন্তু সে বাংলাদেশের ইসলামিক জঙ্গিদেরকে কিন্তু সমর্থন দিয়েছে। এখন হয়তো ভবিষ্যতে আর দিবে না, কিন্তু কিছুদিন যে দিয়েছে, সেটা তো ট্রাম্পের যে নৈতিকতার কোনো বালাই নেই তার ক্যারেক্টারে, সেটাই বোঝা যায়, তাই না? এটাই হলো আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আপনি কখনো ন্যায় নীতি এগুলার আপনি আশা করবেন না। কেন আশা করবেন না জানেন? আন্তর্জাতিক সম্পর্ক কারা চালায়? রাষ্ট্রপতিগুলো, প্রধানমন্ত্রীগুলো চালায়। তো এদেরকে যে চালায়, এই যে আন্তর্জাতিক সম্পর্কের থিওরিগুলো যারা লেখে, এইটাও একটা ব্যবসা। মানে এনজিও যেমন একটা ব্যবসা, জাতিসংঘ যেমন পুরোপুরি একটা ব্যবসা। জাতিসংঘের আপনার যে ব্যুরোক্রেসি, প্রতিটা ব্যুরোক্রেটের জীবন কি পরিমাণ নিশ্চিত, কি পরিমাণ বেতন ওরা পায়, কিভাবে তারা তাদের সবকিছু নিশ্চিত করে জাতিসংঘ চালায়, এটা যখন আপনি জানবেন ভেতর থেকে, আপনি কিন্তু অবাক হবেন যে আসলে সব জায়গায় তো স্বার্থবাজরা বসে আছে। আপনি দেখবেন সবকিছু কিন্তু স্বার্থের ভেতরে চলে। এই আন্তর্জাতিক সম্পর্ককে একটা ডিসিপ্লিন হিসাবে দাঁড় করিয়ে এর যারা স্কলার হিসাবে দাবি করে, বেশিরভাগই যুক্তিহীন মানুষ। এদের কাছে হলো যে ওই যে আমেরিকান একটা কথা বলা হয় না, যে মার্কিন যুক্তরাষ্ট্র হলো যে ওয়ার ড্রিভেন ইকোনমি, অর্থাৎ অন্য দেশে যুদ্ধ চললে তার দেশে অস্ত্র তৈরি হবে, বিক্রি হবে, তার ইকোনমি ভালো চলবে। বলুন, এটা কোনো মানবিকতার উপর প্রতিষ্ঠিত কিছু? আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিতগুলো এরকম, ওরা বারবার ওগুলাকে জাস্টিফাই করে যে কিভাবে যুদ্ধ লেগে থাকে পৃথিবীতে, ন্যাশনাল ইন্টারেস্ট কিভাবে রক্ষা করা যায়। এটা তারা শেখায়। তারা যা কিছু শেখায় সেটা আসলে ওই এমন ভাবে জিনিসটাকে এখন তৈরি করে ফেলেছে, সেটা হলো যে
যারা রাষ্ট্র চালায় তারা ওই বইটা পড়ে এসে যখন রাষ্ট্র চালায় এরা আরো বেশি খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায় মানে কি, তারা যে পৃথিবী থেকে যে আসলে সামরিক অস্ত্রগুলো বাদ দেওয়া দরকার, এই কথাটার উপর জোর দিয়ে যদি আন্তর্জাতিক সম্পর্কটা তৈরি হতো, কিছু যে নাই তা না, কোনো কোনো পণ্ডিত যে এগুলো চিন্তা করে না তা না, কিন্তু তাদের আসলে তাদের রোল নাই, তাদের প্রভাবটা নাই কারো উপর। প্রভাবটা কার আছে? ওই যে ন্যাশনাল ইন্টারেস্ট, রিয়েলিস্ট, অনেক কিছু আছে, থিওরিতে যাচ্ছি না। মোট কথা হলো আপনার ওই পাকিস্তান আর্মির সাথে তুলনাটা দিই। আমরা যেমন বলি যে পৃথিবীর সব দেশের একটা একটা সামরিক বাহিনী আছে, আর পাকিস্তানের সামরিক বাহিনীর একটা রাষ্ট্র আছে। মনে করেন মেডিকেল শাস্ত্রটা মানুষের জন্য একটা মেডিকেল শাস্ত্র আছে, হ্যাঁ। আর আর ইন্টারন্যাশনাল রিলেশনসের কতগুলা রাষ্ট্র বা প্রধানমন্ত্রী আছে। মানে বিষয়টা একটু চিন্তা করে দেখবেন। কি বললাম খুলে বলে এই ভিডিওর সময় আমি দীর্ঘ করতে চাই না, আমি এই জঙ্গি শাহেদুজ্জামানের কাছে চলে আসি। তারপরে শাহেদুজ্জামান যারা যারা 21-এর জঙ্গিদের মূল প্রেরণা, আমরা কিছুদিন আগে দেখেছি না, এই যে আরেক পাকিস্তানি জঙ্গি দাড়িওয়ালা, ওই যে ছবি তোলে ছেলেটা, এর নামই তো এখন ভুলে গেলাম। এই জঙ্গি কত ধরনের নাটক করেছে না আপনার এই ইয়েতে যাচ্ছে, ফিলিস্তিনিদের উদ্ধার করতে যাচ্ছে। চিন্তা করতে পারেন এই জঙ্গিগুলা এদের মাথার এই বুদ্ধি নিয়ে আমাদেরকে কিন্তু 24-এ পরাজিত করে ফেললো। এটা আমাদের জন্য যেমন লজ্জার, আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যদি একটু দাঁড়িয়ে যাই এই জঙ্গিগুলো বাংলাদেশে থাকবে না, এদের অস্তিত্বও থাকবে না। এরা যা দেখানোর দেখিয়ে দিয়েছে। শাহিদুজ্জামান ওই 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 বলে ফেলেছে যে হ্যাঁ, নৌকায় করে এনে হলেও এখানে পারমাণবিক বোমা বসিয়ে দিতে হবে। এটাই হলো ওর সর্বোচ্চ জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা। কিন্তু আমরা যদি সবকিছু বিশ্লেষণ করে দেখি, দেখবো যে শাহিদুজ্জামানের মাথায় ঘুরছে শুধু সন্ত্রাস, ওর মাথায় শুধু ঘুরছে যে একটা কনফ্লিক্ট, অর্থাৎ একটা যুদ্ধ লাগুক, অর্থাৎ বাংলাদেশ মিয়ানমারের সাথে যুদ্ধ করুক, বাংলাদেশ আরাকান আর্মিদের অস্ত্র দিক, বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করুক, পাকিস্তানের সাথে আপনার চুক্তি করে নৌকায় করে 2টা বোমা এনে ঢাকা শহরে বসিয়ে দিক। আপনি যদি আর কিছু না ধরেন, এই যে একটা বদ্ধ উন্মাদ শহীদ, এর মাথায় যে সারাক্ষণ শুধু কনফ্লিক্টের চিন্তা, এইটাকেও তো আপনার নিন্দা করা উচিত, তাই না? কারণ কনফ্লিক্টের চিন্তা এটা করে এই জন্য যে ওই যে জেহাদি চেতনাটা, যে এদের সবাইকে এমন একটা পদ্ধতিতে জীবনটাকে গঠন করতে হবে, জীবনের সংগ্রামটাকে চালিত করতে হবে, আলটিমেটলি যেহেতু যেন সে মরে যায়, এবং মরে গেলে যেন সে ভেস্তে চলে যায়। এখন জঙ্গি শাহিদুজ্জামান কি ওই রাস্তার জঙ্গিটার মতো যে এখনই মরে যেতে চায়? না, সে তার মতো না। শাহেদুজ্জামান হইল সে ওদেরকে ক্যাপিটালাইজ করে, সে দেখছে যে যত ধরনের আপনার যোদ্ধা পাওয়া যায়, একজন আত্মঘাতী জঙ্গি হলো সবচেয়ে বড় যোদ্ধা। কারণ হলো সে আর ফিরে আসবে না, সে 50 জনকে মেরে নিজে মরে যাবে। শহীদ ওদেরকে কাজে লাগাতে চায়। অর্থাৎ তার যে ক্রিমিনাল মাইন্ড, তার যে ভারত ঘৃণাটা বাংলাদেশে তৈরি হয়েছে, এটা নিয়ে আমাদের প্রচুর বিশ্লেষণ করা দরকার। এটা পাকিস্তানি মানসিকতা থেকে তৈরি হয়েছে। আমরা তো পাকিস্তানের সাথে যুদ্ধ করে ওদেরকে পরাজিত করে ভারত আমাদের সেই যুদ্ধে আমাদের মিত্র শক্তি ছিল। সুতরাং আমাদেরকে যেই কোনো ভাবে হোক ভারতের সাথে, হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্ক যেভাবে চলে রিয়েলিস্টিক, সেগুলো মেনে কিন্তু ভারতের সাথে আমার সুসম্পর্ক তৈরি করতে হবে আমার নিজের স্বার্থে। প্রয়োজন হলে আমরা যদি স্বাধীনতা বিরোধীদের সাথে আবার যুদ্ধ করি, আবার আমাদেরকে ভারতের সহযোগিতা নিতে হবে, এবং সেটা পাওয়ার জন্য আমাদের ভারতের দ্বারস্থ হতে হবে। পরবর্তীতে ভারত যদি এর জন্য আমাদেরকে এক্সপ্লয়েট করতে চায়, আমরা সেটা আমাদের প্রজ্ঞা, মেধা, জ্ঞান দিয়ে আমরা কিন্তু সেটা আমরা মোকাবেলা করব। কিন্তু আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি ভারত বাংলাদেশকে এই ধরনের এক্সপ্লয়েট করেছে। মেহরবানি করে আমার ভিডিও যারা শুনছেন প্রত্যেকে প্রশ্ন করুন, ওই যে একই প্রশ্ন, যে এই যে একটা উন্মাদ যে বলে যে নৌকায় করে পারমাণবিক বোমা পরিবহন করা যাবে, এই ধরনের উন্মাদ দিয়ে কি বাংলাদেশ চালাবো আমরা? নাকি আমরা ধীরস্থির যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালিয়েছিলেন, ওনার সময় তো অনেক ধরনের উত্তক্ত করা হয়েছিল, যে আরাকান আর্মিদের সাথে বৈঠক করো, আমরা তো দেখেছি। কিন্তু দেখেন, যদি রাষ্ট্রে যদি একটা ঠান্ডা মাথার রাষ্ট্রনেতা থাকে, রাষ্ট্রটা যদি ঠান্ডা মাথায় চালায়, তাহলে এই শাহিদুজ্জামানের মতো উন্মাদরা কিন্তু সেখানে কোনো জায়গা পায় না। জায়গা না পেলে কিন্তু এরা খেপে যায়, এবং পরবর্তীতে জঙ্গিদেরকে আরো গভীরভাবে জঙ্গিদের সাথে সম্পর্ক তৈরি করে। এই শাহিদুজ্জামান একসময় আওয়ামী লীগেরও দালালি করেছে, কিন্তু চরিত্র নাই বলে চলে গেছে। চরিত্রটা কি জানেন? সে নাকি মূলত ভারত ঘৃণা সে সবসময় করে, অর্থাৎ আপনার চরিত্রের